প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত বিএনপির নেতারাও বলা শুরু করেছে যে শেখ হাসিনার আমলেই দেশটা ভালো ছিল, দেশের মানুষ একত্রিত ছিল। এখন দেশটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি ভাগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে, অন্যটি জামায়াত শিবির জঙ্গি এবং পাকিস্তানের সপক্ষে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টক শো অনুষ্ঠিত হয়েছে বাংলা ভিশন টেলিভিশনে। সেখানে বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গোলাম মাওলা, রনি তারা সেই টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে এসেছে। দর্শক, আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই পুরো ভিডিওটি এবং টক শোটি আপনারা শুনবেন। শুনে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ১৬৫ দিন পর বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ১৬৫ দিন চলে গেল, বাংলাদেশটা একটা গার্জেনলেস, অভিভাবকহীন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোনো অভিভাবক নাই। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মনে করি গতকালের চেয়ে আজকের দিনটা অনেক বেশি কঠিন। আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে, বিশেষ করে জামাত ইসলামের মধ্যে বোধহয় একটা গণতান্ত্রিক উদারতা এসেছে। তারা বোধহয় ৭১ সনের অন্ধকারের দিনগুলো থেকে তারা আলোকিত অবস্থায় বেরিয়ে আসবে বা আসার চেষ্টা করছে। কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরো অন্ধকারের দিকে যাবে কিনা। যদি মানুষ যেতে না দেয় তাহলে সেটা ভিন্ন কথা। জনগণ যদি যেতে না দেয়, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, কারণ এইমাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, গণতন্ত্র এইসব কথা কেউ বলে, সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলে একজন বলল। ওরাই বড় শত্রু যারা ৭২-এর সংবিধান চায়, মুক্তিযুদ্ধ বলে। আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে ৭৭ বছর বয়সে শুনতে হবে। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে বসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাকে এই কথাগুলো শুনতে হবে। এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো। এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। একজন বললো একটু আগে, আমি বাসা থেকে বের হওয়ার আগে শুনলাম এই কথাটা। কিন্তু এখন আস্তে আস্তে একটা দল, একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই ৭১ সনে। মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না, এটা ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছিল। আসল মুক্তিযুদ্ধ হয়েছে ৪৭ সনে এবং ২৪ সনে। এবং অলরেডি আমি যা শুনলাম, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বোধহয় একটা বিশাল অংশ নিয়ে নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলেছে অথবা খুলতে যাচ্ছে, যে ২৪কে নিয়ে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলতে যাচ্ছে। এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে। ৭১ সন মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না, ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে না আমি দেখছি না। একদল মানুষ যাদের হাতে এখন ক্ষমতা আছে, তাদের পিছনে একটা ব্ল্যাক পাওয়ার আছে। ব্ল্যাক, আমি আবারও বলছি, কালো শক্তি তাদের পিছনে আছে। তাদের শক্তিতে বলিয়ান হইয়া তারা সবকিছু বদলায় ফেলছে। আমি খুব বেশি দূরে যাব না। ৪টা স্তম্ভ ছিল বাংলাদেশের, মূল নীতি ছিল ৭২-এর সংবিধান, যে সংবিধান ৩০ লক্ষ মানুষের রক্তে বেরিয়ে এসেছে, যে সংবিধান, যে যত কথাই বলুক ৭২-এর সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি সংবিধান, যে যত কথাই বলুক। আমি সেই সংবিধানের ৩টি মূলনীতি বা স্তম্ভকে বাদ দিয়া শুধু একটিকে রেখে অনেকগুলো, এগুলাকে বলা হয় সৎ কথা, ওই যে মানবাধিকার ও মুক্তমুখ, এগুলার পিছনে কোনো থিসিস না, এটা তো সুপারিশ, এখন তো বাস্তবায়ন হয়নি। তো এই যে প্রস্তাবগুলো আসতেছে, সেই প্রস্তাবগুলোর উপরে এখন আমি আজকে আবারও শুনেছি যে ওইসব কথা যারা বলবে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ যে বাদ দেওয়া হচ্ছে, যারা বলবে তারা হলো এদেশের স্বাধীনতা, তারাই রিয়েল স্বাধীনতা। আজকে যে ধোকাটা আমি খাইলাম, আমার জীবনে এই ধোকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা যদি সেদিন বলতো যে ৭১-এর মুক্তিযুদ্ধ না, আমি তাদেরকে বলতাম, আজকে বলতাম ইয়েস বেটা, বাপের বেটা তোরা। যদি সেদিন বলতো ৭২-এর সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো, যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা, এরা কেউ না, এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে, ২৪ হলো নতুন মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ ছুটে বাহারে। আমার এখন কি মনে হয় জানেন? আপনাকে বলবো, গোলাম মোরা রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না। আমি যখন নদী পার হয়েছি সাতরায়া, এই আন্দোলনে কি কোনো ছেলে নদী পার হয়েছে সাতরায়া? এই আন্দোলনে কি কেউ ক্ষেতের আইল থেকে পাক বাহিনীর বুকে গুলি করছে কেউ, কারো বুকে কেউ? এই আন্দোলনে কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে কুচুরি পানা মাথায় নিয়া? এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রয়েছে পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে? কই মুক্তিযুদ্ধ বাঘ
আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি বিড়াল, বাঘের মতোই দেখা যায় কিন্তু এটা বিড়াল। কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার। এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং মানুষ বলে এখন যে এই দেশে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফিকি হচ্ছে। আমাকে যাই করুক আমি কথাটা বলবই, কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে, আমি আবারও বলছি, হে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ যে নামটা, এই নামের মা কে? এই নামের মা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে, তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও, তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছো। যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছো। সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায় চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা? দেশটাকে একটা কনফ্রন্টেশন। সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটা নামাজ না পড়িয়া কিছুই করে না। আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব, ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে মুরতাদ, কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউবগুলো দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশে।